কালকের যে বৈঠক, এটা সৌহার্দ্যপূর্ণ বৈঠক বলবো না, এটাই হবে। বিএনপি আসলে কি? বিএনপি বাংলাদেশ পন্থী দল। বিএনপি আওয়ামী লীগকে ফেরত নিয়ে আসবে। উনি যাবেন ভারতে, গঙ্গার পানি পাবেন, সবকিছু পাবেন, বিনিময়ে কিছু কথা পূরণ করতে হবে ওনাকেও। সেটা শুধু ভারতের দাবি না, সেটি মার্কিন যুক্তরাষ্ট্রেরও দাবি। এক নম্বর, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ সৃষ্টি করতে হবে। অন্তর্ভুক্তিমূলক। দুই, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ, তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলতে হবে। তিন, বাংলাদেশে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি তৎপরতা, বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্তে যে অনেকগুলো ঘাঁটি তারা করেছে আইএসআই এবং পার্বত্য চট্টগ্রামে, সেগুলো ডিসম্যান্টেল করতে হবে। তারেক রহমান ভারত যাবেন এবং যাচ্ছেন, এবং উনি ফিরে আসার পর আপনি দেখবেন যে এই পাকিস্তানিদের জঙ্গি গোষ্ঠী বা ভারত বিরোধী যে ক্যাম্পগুলো আছে, এটার বিরুদ্ধে একটি সাঁড়াশি অভিযান শুরু হবে। দেখুন, জামাতে ইসলামী কখনো বিএনপির বন্ধু ছিল না। আপনি অতীতের যত রাজনীতির ইতিহাস, বিএনপি বিরোধী আন্দোলনে জামাত অংশগ্রহণ করেছে। এমনকি 11টাতে ঘটে গেল, যদিও তখন জামাত বিএনপির সঙ্গে জোট সরকারে ছিল, কিন্তু এই 11-11 সময় জামাত সাবোটেজ করেছে। এবং এখনো জামাত যদি সুযোগ পায়, বিএনপি যদি দ্রুত গতিতে ভারতের সঙ্গে সম্পর্ক গভীর না করে, জামাত এই সরকারের পতন ঘটিয়ে দিবে ডিসেম্বরের মধ্যেই। কাজী তারেক রহমান এখন তার অরিজিনাল পলিসিটাই দেখাবেন। আপনি যেটা বললেন যে তারেক রহমানের বন্ধু লুৎফুজ্জামান বাবর এরা, তো লুৎফুজ্জামান বাবর তো তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, খুবই প্রভাবশালী। আর যদি হাওয়া ভবন, ধরুন হাওয়া ভবন যদি থাকতো, তাহলে এই অস্ত্রটা কি ধরা পড়তো? কখনোই না, সম্ভবই না। ধরা পড়লো সেটা ধামা চাপা পড়তো। এটা জামাতে ইসলামী ঘটিয়েছে। এবং জামাতে ইসলামী এখনো যা কিছু বাংলাদেশে হচ্ছে ভারত বিরোধী, এটা জামাতে ইসলাম এবং বাংলাদেশ আর্মির ভিতরে জামাতের লোক আছে, ডিজিএফআই এর ভিতরে জামাতের লোক আছে, আমি নাম ধরে বলছি। আর্মির ভিতরে জঙ্গি আছে, ডিজিএফআই এর ভিতর জঙ্গি আছে। এরা সবাই বিএনপির বিরুদ্ধে কাজ করছে সম্মিলিতভাবে, তারেক রহমানকে ফাঁসি দেওয়ার জন্য অথবা তারেক রহমানকে হত্যা করার জন্য। কাজেই এটা তারেক রহমান সাহেব বুঝে গেছেন। কালকের যে বৈঠক, এটা সৌহার্দ্যপূর্ণ বৈঠক বলবো না, এটাই হবে। বিএনপি আসলে কি? বিএনপি বাংলাদেশ পন্থী দল। বিএনপি আওয়ামী লীগকে ফেরত নিয়ে আসবে। বিএনপি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিবে। তারপর আপনি জামাতকে আর খুঁজেও পাবেন না। এই ৭৬টা আসনই তারা প্রত্যেক করে, কেউ বঙ্গোপসাগরে ঝাঁপ দিবে, কেউ পাকিস্তান চলে যাবে। কারণ বিএনপি তো বাংলাদেশকে পাকিস্তান হতে দিবে না। বাংলাদেশ যদি পাকিস্তান হয়, তাহলে তো জামাতে ইসলামের আমির হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিএনপির অস্তিত্বই থাকবে না। এবং বিএনপি, তারেক রহমানের বাবা জিয়াউর রহমান, উনি তো পাকিস্তানিদের দৃষ্টিতে গাদ্দার, বিশ্বাসঘাতক। পাকিস্তানিদের দৃষ্টিতে দুজন মানুষ গাদ্দার, বিশ্বাসঘাতক। একজন হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আরেকজন জিয়াউর রহমান। এই দুই বিশ্বাসঘাতকের পরিবার, একটি আওয়ামী লীগ, অন্যটি বিএনপি। কাজেই তারেক রহমান সাহেব কি ভুলে যাবেন যে ওনার বাবাকে পাকিস্তানিরা গাদ্দার মনে করে? উনি তো নিজেকে শিশু মুক্তিযোদ্ধা দাবি করেছেন, এসেই বাংলাদেশে এসেই করেছেন না? করেছেন। তো উনি তো দেখেছেন পাকিস্তানে ওনার মা, ওনার পরিবারের প্রতি কি ধরনের আচরণ পাকিস্তানিরা করেছে, ওটা তো দেখেছেন উনি। উনি তো ভুলে যাওয়ার কথা না। উনি তো তখন একদম দুগ্ধপোষ্য শিশু না, সব মনে আছে। কিন্তু তারেক রহমান পরিবেশ পরিস্থিতির কারণে অনেক কিছুই বলতে পারেননি দেশের নিয়ন্ত্রণটা নেওয়ার স্বার্থে। এবং উনি বুঝে গেছেন
যে জামাত মানে ইউনুস, ইউনুস মানে জামাত, আর এই দুটো মিলেই আইএসআই। আপনি দেখবেন পাকিস্তান বাংলাদেশ তারেক রহমানের ভারত সফরের পর শুধু যে অপারেশন শুরু হবে তা না, এই ইউনুসকে তার সাঙ্গ পাঙ্গকে ঘাড় ধাক্কা দিয়ে জেলে ঢুকিয়ে দিবে তারেক রহমান, নিশ্চিত থাকেন। ঘাড় ধাক্কা দিয়ে জামাতকে, সরি ইউনুসকে এবং তার লোকজনকে জেলে ঢোকাবে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলবে এবং বাংলাদেশে শেখ হাসিনাকে তারেক রহমান নিজেই নিয়ে আসবেন। আপনি ভারতের দিকে তাকান, ভারতের একমাত্র শত্রু পাকিস্তান। কংগ্রেসও পাকিস্তান বিরোধী, বিজেপিও পাকিস্তান বিরোধী। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ভারতপন্থী বা ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ হওয়া মানেই তারা এক নয়। বিএনপি এবং আওয়ামী লীগের ডিস্টিংটিভ কিছু আলাদা আদর্শ আছে, কিছু নীতিমালা আছে, কিন্তু আমার তো কমন এনিমি কে? পাকিস্তান। সে পাকিস্তান বিরোধী তো হতেই হবে, সেটা তো কোনো, এখানে কোনো আপোষ করার সুযোগ নাই তো। মানে বিএনপি যদি ভাবে যে তারা মুক্তিযুদ্ধের দল, তাহলে তো তাদেরকে পাকিস্তান বিরোধী হতেই হবে। আর আপনি যেটা বলছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক করলেই আওয়ামী লীগ হয়ে যাবে, আমি সেটার সাথে একেবারেই একমত না। কারণ আমি মনে করি বাংলাদেশের লোকের দেশপ্রেমিক হওয়ার প্রথম শর্ত পাকিস্তান বিরোধী হতে হবে। দ্বিতীয়, জাতীয় স্বার্থ। তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ। তাহলে বাংলাদেশের লবণ লাগলে, মরিচ লাগলে, ডিজেল লাগলে, পানি লাগলে ভারত, পাকিস্তান তো নাই। তাহলে আমার দেশের স্বার্থ কার সাথে? ভারতের সাথে। আজকে যে আমার শিল্প কারখানা সব বন্ধ হয়ে যাচ্ছে একটা একটা করে, আপনি জানেন এখন গার্মেন্টসও বন্ধ হয়ে যাচ্ছে। কেন বন্ধ হচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা কি কি সব চুক্তি করলাম, বললাম যে এটা দিয়ে আমার শিল্প কারখানা গার্মেন্টস বেঁচে যাবে, এখন তো গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে। কারণ কি? বাংলাদেশের গার্মেন্টসের সিংহভাগ র মেটেরিয়াল, কাঁচামাল ভারত থেকে আসতো অত্যন্ত অল্প দামে এবং দ্রুত শিপমেন্টে, সেটা তো বন্ধ হয়ে গেছে ইউনুস জমানায়। তো এই যে আমার যে শিল্পের যে লাইফ লাইন গার্মেন্টস, সেটা তো ভারতে। আমি তো এত লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজ করতে পারবো না ভারতের যেভাবে, তারা বড় দেশ, অনেক কিছু সম্ভব, ছোট ছোট র মেটেরিয়াল তারা তৈরি করতে পারে। তারেক রহমান সে বুঝে গেছেন, এবং তারেক রহমান সে বুঝে গেছেন বলেই দেখবেন যে ভারতের এই সমস্ত যে করিডোরের উপর নিষেধাজ্ঞা ভারত করেছিল, ট্রানজিট ইত্যাদি সব চালু হয়ে যাবে। চীনের আগে ভারতের সাথে বুলেট ট্রেন চালু হবে বাংলাদেশের, আপনি লিখে রাখতে পারেন। এবং ভারত তখন বাংলাদেশকে ইচ্ছা করে আগে যা সহযোগিতা দিয়েছে তার থেকে 3 গুণ সহযোগিতা বেশি দিবে, বাংলাদেশের মানুষকে বোঝানোর জন্য যে পাকিস্তানের সাথে বন্ধুত্ব করেছিলে 18 মাস বা এখন তো 24 মাস, ধ্বংস হয়েছ। ভারতের সাথে সম্পর্ক করে তোমাদের অর্থনীতির জিডিপি 7%-এর বেশি ছিল, সেটা এখন তরতর করে নেমে যাচ্ছে, 1.5%-এ চলে আসবে। তো তোমাদের এই ধ্বংস প্রায় অর্থনীতি পাকিস্তান করেছিল, আমরা সেখান থেকে আবার তোমাদেরকে উঠিয়ে নিয়ে আসছি। অবাক হবেন না, আগামী 2 বছরে বাংলাদেশে কোন সরকার আসবে, কে আসবে সেটা তো আমরা জানি না। দীনেশ ত্রিবেদী সাহেব কিন্তু একটি চমৎকার ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন যে বাংলাদেশে বা ভারতে সরকার আসবে, সরকার যাবে, সম্পর্ক থাকবে। তো উনি সরকার যাবে বলতে কোন সরকারের কথা বলেছেন সেটা তো আমি জানি না, আমি তো আর জ্যোতিষী না। ভারতে যে সরকার এখনই যাচ্ছে না এটা তো নিশ্চিত। কাজেই সরকার পরিবর্তন হবে, মানুষ যদি ভোট দেয়, এখন নির্বাচন পদ্ধতি যদি আবার হয়, আর হবেও, তাহলে মানুষ তো আওয়ামী লীগকে ভোট দিবে। বিএনপি তো ব্যর্থ হয়ে গেছে। তো তারেক রহমান সাহেব যদি সেই যে মানে ড্যামেজ কন্ট্রোল করতে চান, তাহলেও তো ওনাকে এখন এই সমস্ত জিনিস ঠিকঠাক করতে হবে। তা না হলে নির্বাচন হলে মধ্যবর্তী আগামী বছর তো আওয়ামী লীগ তো চলে আসবে ক্ষমতায়। আওয়ামী লীগকে ক্ষমতায় আসা থেকে ঠেকানোর জন্য বিএনপির এখন ভারতকে লাগবে, বাংলাদেশের অর্থনীতিকে প্রসপারাস করার জন্য। ভারত বাংলাদেশের পলিটিক্যাল ব্যাপারে ইন্টারফিয়ার করবে না। আর আইএসআই যেটা আপনি বললেন, তো
দেখুন, বাংলাদেশে আইএসআই যে অ্যাক্টিভিটিস এখন আছে, মানে এটা তো কোনো গল্প না, এটা কোনো কল্পনাও না, এটা বাস্তবতা আছে। আমরা তো আইএসআই লোকদেরকে মোটরসাইকেলে করে রাস্তায় ঘুরতে দেখি, এরকম ভিডিও আমার কাছে অসংখ্য আছে। এবং যে যে উগ্রবাদী লোকজনেরা, আমি কারো নাম উল্লেখ করব না, তারা যে অনেক বেশি ক্রমশ বের হয়ে আসছে গর্ত থেকে ক্রমাগত। তো এই উগ্রবাদী লোকরা যা কদিন আগেই পতাকা উড়ালো সারা বাংলাদেশে, বা কথায় কথায় যে স্লোগান দেয় একটা জিন্দাবাদ জাতীয়, এরা তো কেউ বিএনপির লোক না, এরা বিএনপির হন্তারক, এরা আওয়ামী লীগেরও হন্তারক। এখন বিএনপিকে যদি জামাতের কবল থেকে বাঁচতে হয়, উগ্রবাদীদের খপ্পর থেকে বাঁচতে হয়, বাংলাদেশে পাকিস্তানি পতাকা ওড়ানোর যে একটি আশঙ্কা সেখান থেকে বাঁচতে হয়, বিএনপিকে ভারতের সঙ্গে সম্পর্ক ন্যাচারালাইজ করতে হবে, নর্মালাইজ করতে হবে, স্বাভাবিক করতে হবে। পাশাপাশি আওয়ামী লীগের সাথে বিএনপি ইউনূসের কারণে যে নির্যাতন বা অবিচার করেছে সেটাকে প্রত্যাহার করতে হবে। এবং আমি একদিকে আবার মনে করি যে ভালোই হলো যে আওয়ামী লীগ 17 বছরে বিএনপির উপর তো নির্যাতন করেছে, অবিচার করেছে, তো তার চেয়ে ঠিক 50 গুণ বেশি অত্যাচার অবিচার বিএনপি 24 মাসে, ইউনূস জমানাতে আসলে বিএনপি জমানাই ছিল, হাজার হাজার শত শত মামলা দিয়ে আওয়ামী লীগের প্রতি অবিচার করে ফেলেছে। এখন 1+1 গোল ড্র হয়ে গেছে খেলা। আওয়ামী লীগও নির্যাতন করেছে, বিএনপিও নির্যাতন করেছে। আওয়ামী লীগ 17 বছরে যা করেছে, বিএনপি 24 মাসে তার চেয়ে একটু বেশি করেছে। আচ্ছা, তারপরও খেলাটা ড্র হয়ে গেছে, এখন আর মারামারি নাই, এখন দুই দল মিলে দেশ চালাবে। ভারতে যেমন কংগ্রেস বিজেপি মিলে দেশ চালায়, আমেরিকাতে যেমন ডেমোক্রেটিক পার্টি রিপাবলিকান পার্টি মিলে দেশ চালায়, ব্রিটেনে যেমন টোরি পার্টি লেবার পার্টি দেশ চালায়, বাংলাদেশ চালাবে আওয়ামী লীগ বিএনপি। অন্য কোনো পক্ষ যাতে আর না আসতে পারে, পক্ষ যদি আসে বাংলাদেশ পক্ষের সেটা তো সমস্যা নাই, কিন্তু জামাত বা বাংলাদেশ বিরোধী কোনো অপশক্তি যেন না আসে, সেটা এই দুই দল মিলে ঠেকে দিবে। সেই দিন আসন্ন, কালকে বৈঠকের পর আমরা জানবো প্রধানমন্ত্রী ভারত যাচ্ছেন, এবং ওনার ভারত সফরের পর নতুন দিগন্তের উন্মোচন হবে। তখন দেখবেন আস্তে আস্তে বাংলাদেশে এই উগ্রবাদীদের বিরুদ্ধে সরকার, এই বিএনপি সরকার কঠোর অপারেশন শুরু করবে। এবং তারপরে আওয়ামী লীগের সময় যেমন এই উগ্রবাদীরা গর্তে ছিল, এখন আবার তারা সবাই গর্তে চলে যাবে। আর ওই যে কিছু পত্রিকার নাম বলছেন, বা কিছু অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা যারা অনেক বেড়ে গেছে, প্রচুর লাফায়, এরা সবাই কেউ দেশ ছাড়িয়ে পালাবে আর কেউ জেলে যাবে। বিএনপির বাস্তবতা উপলব্ধি করে বিএনপি মানে তারেক রহমান, এবং বিএনপি এখন সঠিক পথে হাঁটবে। সেই সঠিক পথে হাঁটার যে রোড ম্যাপ, সেটা আগামীকালকে থেকে আমাদের সবার কাছে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, যদি 12 ফেব্রুয়ারির নির্বাচনে জামাতে ইসলামী বিজয়ী হতো, যদি, তাহলে আজকে আমাদের এই ভূমিতে পাকিস্তানের পতাকা উঠত, নিশ্চিত করে জানতে পারেন এটা। কারণ আপনি যদি লক্ষ্য করে থাকেন যে আমরা যেটাকে বলি যে 2024 সালের যে অভ্যুত্থানের পর আমরা বলি এটাকে মার্কিন ডিপ স্টেটের পরিকল্পনা ছিল, ষড়যন্ত্র ছিল, এটাই তো বলি। তো আফগানিস্তানে যে মুজাহিদিনদের সহযোগিতা দেয়া, এটার পিছনেও মার্কিন ডিপ স্টেটই ছিল। কিন্তু মার্কিন ডিপ স্টেট এবং আফগান মুজাহিদিনদের মাঝখানে একটা ক্রেনক ছিল, আর সেটা ছিল পাকিস্তান। সেই পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, সৌদি আরব থেকে টাকা নিয়েছে, নিয়ে তলে তলে সে আফগানিস্তানকে একটি মার্কিন বিরোধী শক্তিতে পরিণত করেছে, আল কায়দা ইত্যাদির জন্ম দিয়ে, হাক্কানি নেটওয়ার্ক, আরো যা যা আছে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশে যে পরিকল্পনা ছিল, সেখানেও ক্রেনক ছিল পাকিস্তানে আইএসআই। আর ঠিক আফগানিস্তানের মতনই তারা বাংলাদেশকেও আমেরিকার টাকায় কবজা করতে চেয়েছিল। আর কবজা করতে চেয়েছিল বলেই যারা 24 পরবর্তী সময় সিদ্ধান্ত নিয়েছে সরকার গঠনের, প্রশাসন গঠনের, আসলে সরকার তো না, আপনি যদি প্রথম আলো সাক্ষাৎকারটা দেখে থাকেন,
আসিফ নজরুলের, যেটা আসলে আমি বলি যে 164 ধারায় জবানবন্দি, সেখানে তিনি সুনির্দিষ্টভাবে বলেছেন যে কিভাবে কি কাকে নির্ধারণ করা হলো সব বলেছেন। তো উনি এই যে ইউনূসের নামটা হঠাৎ করে আসলো, ওনার কথাই বোঝা যাচ্ছে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রাজিই ছিলেন না ইউনূসের ব্যাপারে। এই কথাটাই তো বলা হচ্ছে। তো সেনাপ্রধানকে সে রাজি হতে কারা বাধ্য করেছে, কেন বাধ্য করেছে? কারণ এই ইউনূসকে না বসালে, অন্য আর যে কোনো কাউকে বসালে, মানে আহ, যদি বিতর্কিত লোক ছাড়া, তখন কিন্তু পাকিস্তান আমাদের দেশটাকে 18 মাসে যে ধ্বংস করে দিয়েছে সেটা সম্ভব হতো না। বা পাকিস্তান যে আমাদের দেশে জঙ্গি দিয়ে ভরিয়ে দিয়েছে, অস্ত্র পাঠিয়েছে, এটাও হতো না। কাজেই আমরা বেঁচে গেছি যে বাংলাদেশের এই জমিতে এখন পাকিস্তানের পতাকা উঠছে না, তাই বলে ষড়যন্ত্র থেমে নেই। বিএনপি যদিও সরকার গঠন করেছে, কিন্তু বিএনপির ভেতরেই ইউনূসের লোকেরা আছে এবং পাকিস্তানে আইএসের লোকেরা আছে। আরো মোটা দাগে যদি বলি, বাংলাদেশ বিরোধীরা আছে। সেই বাংলাদেশ বিরোধী খলিলুর রহমান, নাকি হুমায়ুন, নাকি অন্য কেউ, সুনির্দিষ্টভাবে আমি তো বলবো না, বা আপনিও হয়তো বলবেন না, কিন্তু আমরা কিন্তু মনে মনে জানি এই পরিস্থিতিতে এখন ভারতের সাথে দূরত্ব সৃষ্টি করার জন্য না, শুধু ভারতের সাথে শত্রুতা তৈরি করার জন্য ওই চক্রটা ভীষণ সক্রিয়ভাবে চেষ্টা করছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ঢাকার যে একটি বিতর্কিত পত্রিকা বাংলা, তারা, মানে জামাতপন্থী যে পত্রিকাটি, তারা কিন্তু ক্রমশ চেষ্টা করছে যে সম্ভব হলে বাংলাদেশের সঙ্গে ভারতের একটা যুদ্ধ বাঁধিয়ে দেওয়া যায় কিনা। তারাই চেষ্টা করছে তারেক রহমান যেন ভারতে না যান। তাদের কারণেই এবং ওই সমস্ত কুচক্রীদের কারণেই আপনি যেটা একটু আগে বললেন যে ভারতের হাই কমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী, উনি বাংলাদেশে আসার অনেক মাস পর খলিলুর রহমানের দেখা পেয়েছেন এবং উনি বাংলাদেশে আসার প্রায় 3 সপ্তাহের বেশি সময় পর প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করার সুযোগ পেয়েছেন। পরিণতি কি হলো? আমরা যে রাষ্ট্রদূত দিল্লিতে পাঠিয়েছি নতুন, তিনি আজ অব্দি পরিচয়পত্র পেশ করতে পারেননি। ওনাকে যদি তারেক রহমান সাহেব সেপ্টেম্বরে ভারত না যেতেন, তাহলে ওনাকে ডিসেম্বর অব্দি বসিয়ে রাখা হতো, কোনো সমস্যা নাই। এখন তারেক রহমান সাহেব তো বাস্তবতাটা উপলব্ধি করছেন যে 71 থেকে বাংলাদেশের জন্মের পর 26 অব্দি আপনি বাংলাদেশের যত প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, যা কিছু হয়েছে, সেখানে ভারত তো সহযোগিতা করেছে। আপনি আমাকে একটা উদাহরণ দিন যে পাকিস্তান কোনো সহযোগিতা করেছে? করবে না তো। পাকিস্তানিরা তো চায় আমরা আবার পাকিস্তান হয়ে যাই, ওরা আমাদেরকে ঠিক 71 পূর্ববর্তী সময়ের মতনই চাকর বা গোলাম ভৃত্য মনে করুক এবং আমাদেরকে শোষণ করুক। তো এটা তারেক রহমান বুঝে গেছেন। তারেক রহমান বুঝে গেছেন কেন? ওনার সাথে যেমন অনেক মন্দ এলিমেন্টস আছে, তেমনি ওনার আশেপাশে কিছু ভালো মানুষও তো আছে। আর এখন তো তারেক রহমানের সাথে পরামর্শক হিসাবে, মানে অঘোষিত পরামর্শক হিসাবে আইরিন খান কাজ করছেন। দেখুন, বাংলাদেশ সরকার অনেক রেগে আছে না অনেক ফুর্তিতে আছে, এটা আমরা বুঝবো না। কারণ বাংলাদেশ সরকার বলতে যদি আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেই দুজন মানুষকে বোঝান, খলিলুর আর হুমায়ুন, তাহলে তো হবে না। কারণ ওরা তো বাংলাদেশ সরকার না, ওরা হলো বাংলাদেশের এই সরকারটাকে ইউনূসের ধারাবাহিকতা বজায় রেখে একেবারে আইসোলেট করে দেওয়ার যে আয়োজন পরিকল্পনা, সেটাকে বাস্তবায়িত করার পক্ষে কাজ করছে। দীনেশ ত্রিবেদী কালকে যে যাচ্ছেন দেখা করতে,
এটা শুধু সৌহার্দ্যপূর্ণ হবে এটাই না, মানে আমরা তো আসলে সাংবাদিকতার ভাষায় বলি না সৌহার্দ্যপূর্ণ বৈঠক, এটা সৌহার্দ্যপূর্ণ বৈঠক হবে না, এটা ফলপ্রসূ বৈঠক হবে। কারণ আছে, আমাদের গঙ্গার পানি লাগবে। এই গঙ্গার পানি লাগলে আপনি ঢাকা শহরে মিছিল করে বা ওই যে বিতর্কিত পত্রিকায় 100টা নিউজ করে আপনি কি গঙ্গার পানি পাবেন? মানে ওই পত্রিকাটির যারা জন্মদাতা পিতা পাকিস্তান, বা জামাতে ইসলামীর যারা জন্মদাতা পিতা পাকিস্তান, ওরা তো সিন্ধু নদীর পানি পায় না ঝগড়া করে। পাকিস্তান তো পারমাণবিক শক্তি, ওরাই পায় না, আপনি পাবেন কিভাবে? দিবে না। তো তারেক রহমান সাহেব ওই ঝগড়ায় আমার মনে হয় না আর পা দিবেন, এবং তার কিছু ইঙ্গিত আজকেই আমরা পেয়ে গেছি। যে আপনি জানেন যে জামাত একজন তাদের ক্যান্ডিডেট দিয়েছে প্রার্থী, এই কর্নেল অলি, প্রেসিডেন্ট প্রার্থী। বিএনপি দুটো মনোনয়নপত্র সংগ্রহ করেছে, ধরে নিতে পারেন যে সেই দুটো মনোনয়নপত্রে ইউনূস নেই, কারণ ইউনূস তার বিএনপির কেউ না। তারেক রহমান ক্লায়েন্ট স্টেট বলতে ভারতকে বোঝাননি, তারেক রহমান ক্লায়েন্ট স্টেট বলতে পাকিস্তানকে বুঝিয়েছেন। এটা না বুঝেই আমাদের দেশ রিপোর্ট করেছে অতি উৎসাহী হয়ে, কারণ বাংলাদেশ তো কখনো ভারতের ক্লায়েন্ট স্টেট ছিল না, ভারত তো পাকিস্তানের একটা অংশ ছিল, এবং পাকিস্তান এখনো বাংলাদেশকে পাকিস্তান বানাতে। তাই আমি যেটা বললাম যে জামাত যদি বিজয়ী হতো এখন পাকিস্তানের পতাকা উঠতো। আর ভারত বাংলাদেশকে তো কখনো ভৃত্য মনে করেনি, পাকিস্তানিরা তো করতো, মানে পাকিস্তানের রাজনীতিবিদরাই তো এখন স্বীকার করছেন। তো তারেক রহমান সাহেব রাজনীতির মাঠে অনেক কথা সবাই বলে, নরেন্দ্র মোদীও বলবেন, কিন্তু ভিতরে ভিতরে যেটা লক্ষণ সেটা হলো যে উনি যাবেন ভারতে, গঙ্গার পানি পাবেন, সবকিছু পাবেন, বিনিময়ে কিছু কথা পূরণ করতে হবে ওনাকেও। সেটা শুধু ভারতের দাবি না, সেটি মার্কিন যুক্তরাষ্ট্রেরও দাবি। 1 নম্বর, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ সৃষ্টি করতে হবে, অন্তর্ভুক্তিমূলক। 2, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ, তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলতে হবে। 3, বাংলাদেশে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি তৎপরতা, বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্তে যে অনেকগুলো ঘাঁটি তারা করেছে আইএসআই এবং পার্বত্য চট্টগ্রামে, সেগুলো ডিসম্যান্টেল করতে হবে। আপনাকে আমি একটা কথা বিনয়ের সাথে স্মরণ করাতে চাচ্ছি। 91 সালে খালেদা জিয়া ক্ষমতায় আসার পর 93 বা 92 সালে এই ঢাকা শহর থেকে অনুপ চিত্রাকে গ্রেপ্তার করা হয়, এবং সেটাই ছিল প্রথম গ্রেপ্তার উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী কোন বড় নেতাকে গ্রেপ্তারের ঘটনা খালেদা জিয়া করেছেন। তাহলে আপনি খালেদা জিয়াকে ভারত বিরোধী বলছেন, উনি বক্তৃতা দিয়েছেন বলে হয়তো বলছেন, ওনার অ্যাকশনসটা কি ছিল? উনি তো প্রথম অনুপ চিত্রাকে গ্রেপ্তার করেছেন। তেমনি ভাবে আপনি বলবেন এখন তো এই অনুপ চিত্রাকে তো অস্ত্রও পাঠাচ্ছিল উলফাদের কাছে, আপনি অবশ্যই বলবেন, আমি জানি, কিন্তু এই অস্ত্র তো খালেদা জিয়া পাঠাচ্ছিলেন না, এই অস্ত্র পাঠাচ্ছিল জামাতে ইসলামী মতিউর রহমান নিজামীরা। এবং যেহেতু মতিউর রহমান নিজামী তখন ওই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন শিল্প, যেই মন্ত্রণালয়ের দায়িত্বে ওই জেটিটা ছিল, যেই জেটিতে এই অস্ত্রটা খালাস করা হয়, দুর্ঘটনাবশত বাক্স একটা পড়ে যায়। এখন এইটা দুর্ঘটনাবশত আসলে না, আজকে আমি আপনাকে গোপন রহস্যটা ফাঁস করতে চাচ্ছি। বহু বছর আগে সৌদি আরবের মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ডিপ্লোম্যাটিক পাউচ থেকে লিক হচ্ছিল, হুইস্কি লিক হচ্ছিল। সৌদি সরকার মার্কিন দূতাবাসকে বলে যে আপনাদের বাক্সতে লিক হয়েছে, কি লিক হয়েছে বলেনি। তেমনি বিএনপি সরকার জেনে গেছে গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে যে জামাতে ইসলামী অস্ত্র আনছে, এবং বিএনপি তখন ওই স্যাবোটেজটা করে দিয়েছে,
তা না হলে বিএনপি ক্ষমতায় ছিল, অস্ত্র ধরা পড়বে অসম্ভব। সেই অস্ত্রটা তারাই স্যাবোটেজ করে দিয়েছে, যে স্যাবোটেজের কারণে মামলা হয়েছে এবং নিজামিত ফাঁসিও হয়েছে। এই মামলাতেও তো নিজামির ফাঁসি হয়েছে। তো জামাতে ইসলামী যতই ভাবে যে বিএনপি তাদের মিত্র, বিএনপি তাদের মিত্র অবশ্যই না। কারণ বিএনপি তো মুক্তিযুদ্ধ করা দল, আওয়ামী লীগের মতো। জামাত তো মুক্তিযুদ্ধ করেনি। কাজেই জামাত যত চেষ্টাই করেছে, অতীতেও খালেদা জিয়া বললামই তো অনুপ চেতিয়াকে গ্রেপ্তার করেছেন,